গাইস, কালকের ভিডিওতে বলেছিলাম যে ব্যাশিন বার্লিনে ডাব্লিউডাব্লিউ 4টা ম্যাচ অফিসিয়াল করেছে। তো এখন ডাব্লিউডাব্লিউ আরো 2টা ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে। প্রথম ম্যাচটা হচ্ছে এলি নাইট ব্যাশিন বার্লিনে ওপেন চ্যালেঞ্জ করবে, আর সে যাকে ওপেন চ্যালেঞ্জ করবে সেটা কিন্তু ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য হবে। আর এখানে আপনারা একটা কোশ্চেন মার্ক ধরে রাখতে পারেন, কে হতে পারে এলি নাইটের চ্যালেঞ্জার। আর ওপেন চ্যালেঞ্জ কিন্তু ইউএস টাইটেলের জন্য সবসময় করে থাকে অনেক রেসলাররা, যেমন জন সিনা অনেকবার করেছিল। এবং সেকেন্ড ম্যাচ যেটা ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল করেছে সেটা হচ্ছে উইমেন্স ট্যাগ টিম ম্যাচ। আইবা ফায়ার আইসলা ডাউনের সাথে ম্যাচ হবে বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেড কার্গেলের মধ্যে, যেখানে উইমেন্স চ্যাম্পিয়নশিপ অন দা লাইনে রাখবে। আর ডাব্লিউডাব্লিউ 4টা ম্যাচের সাথে এখন আরো 2টা ম্যাচ অ্যাড করেছে। ব্যাশিন বার্লিনে আমরা 6টা ম্যাচ দেখতে পারবো। আর আপনারা ব্যাশিন বার্লিনের জন্য এক্সাইটেড কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে অনেক আপডেট আছে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলি, গ্লিচার রিপোর্ট একটা লিস্ট বের করেছে টপ 25, মানে সবচাইতে বেশি ভালো থিম সং ডাব্লিউডাব্লিউর অল টাইম। নাম্বার 1 স্টোন কোল আছে এবং লাস্টে গিয়ে তারা থেমেছে জেফার্ডি থিম সং এ। আর এখানে অনেকের নাম আছে এবং অনেকের নাম নেই, এটার জন্য লোকেরা অনেক বেশি ব্যাকলেশ দিচ্ছে। এটা কেমন লিস্ট? আর আমি এগ্রি করব, এখানে অনেক নাম মিসিং আছে। আর র্যান্ডি অর্টনের মিউজিকটা তারা 23-তে রেখেছে আর রোমান রেন্সেরটা 21-এ রেখেছে। আমি বলবো এখানে অনেক কিছু ভুল আছে। হতে পারে তারা এটা কারেন্ট জেনারেশন দেখে এই লিস্টটা করেছে, কিন্তু যদি অল টাইম তারা বের করে তাহলে তারা অন্যভাবে সাজাতে পারতো। আর আপনাদের এই লিস্টে কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, আজকে সে স্যাড দিনটা, বা আপনারা বলতে পারেন ব্রে ওয়াইন্ট মারা গেছে, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আর আমি বলবো, যখন আমি রিপোর্ট করতাম না আপনাদের সাথে বা শেয়ার করতাম না, বাট আমি এই রিপোর্টগুলো দেখতাম টুইটারে। বাট আমি যখন ব্রে ওয়াইটের মৃত্যুর খবরটা টুইটারে শুনেছিলাম ফার্স্ট টাইম, আমি বিশ্বাস করতে পারিনি। আর ফার্স্ট টাইম আমি কি রিয়েক্ট করব সেটাও বুঝতেছিলাম না। বাট তার মৃত্যুর পর কিন্তু অনেকেই রিয়াকশন করেছে এবং এখনো ব্রন স্ট্রোম্যান একটা রিয়াকশন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সে ব্রে ওয়াইটের সাথে ছবি শেয়ার করেছে এবং লিখেছে, এমন কোনো দিন যায়নি যে আমি ব্রে ওয়াইটকে চিন্তা না করেছি বা মনে না রেখেছি। আর আমার মনে হয় একটা বছর কিভাবে চলে গেল, ব্রে ওয়াইট মারা গিয়েছে। আমি অনেক লেজেন্ডদের কথা শুনেছি যে তারা মারা গিয়েছে, বাট এখনকার সময় বা আমাদের জেনারেশনে ব্রে ওয়াইট কিন্তু ফার্স্ট টাইম, বা ব্রে ওয়াইটের মতোই কেউ মারা গেল। আর রিসেন্ট টাইমের সাথে কানেক্ট ছিল ব্রে ওয়াইট, তার জন্য হয়তো একটু অদ্ভুত লাগতেছে। এরপর গাইস, ড্রু ম্যাকইন্টায়ার একটা ছবি দেখেন আপনারা, আর এটা তার লেটেস্ট ছবি। সে একটা প্রজেক্টে কাজ করতেছে আর তাকে কিন্তু অনেক ভালোই লাগতেছে দেখতে। আর আমি বলবো ডাব্লিউডাব্লিউর সুপারস্টারদের একটা জিনিস আছে, তারা খুব সহজেই হলিউডে পৌঁছে যেতে পারে, কারণ তারা ডাব্লিউডাব্লিউ রিং এ যদি ভালো কাজ করে এবং ভালো ফ্যান ফলোয়ার তৈরি করতে পারে এবং তাদের শরীরটা যদি অনেক লম্বা হয় এবং দেখতে সুন্দর হয়, তাদেরকে এমনিই ডাকতে থাকে। আর কেন ডাকে আপনারা জানেন, তাদের বডির জন্য তাদেরকে একটা হিরোর ক্যারেক্টার দেওয়া যায়। আর আরো একটা কথা বলি, ডাব্লিউডাব্লিউর সাথে যারা কাজ করে তারা কিন্তু পাশাপাশি হলিউড মুভিতেও টুকটাক কাজ করে থাকে। আর আমার মনে হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার এখন ফিউচার দেখতেছে হলিউডে যাওয়ার। আর এই যে প্রজেক্টটা, এখানে হয়তো সে ট্রায়াল দিচ্ছে যে হলিউডে কিভাবে কাজ করতে হবে। এরপর গাইস, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর 2025 সালে যে হবে সেটা যে অনেক মজা হবে আপনারা তো জানেনই, এবং তার এইটা নিয়ে অনেকেই কথা বলতেছে। এবং সিএম পাং যে ফেনাটিক্স ইভেন্টে গিয়েছিল, সে জন সিনার বিষয়ে কিছু কথা বলে। সে বলে, জন সিনার সাথে যদি আমি ম্যাচ না পাই, অন্তত আমি এটা চাই যে সে আমার সাথে একটা ট্যাগ টিম ম্যাচ করুক। আর আপনারা জানেন জন সিনা জাস্ট একটা বছর, মানে 2025 সালে পুরো বছরটাই জন সিনা অ্যাক্টিভ থাকবে। আর এখানে অনেক সুপারস্টার লেজেন্ড থেকে শুরু করে রিসেন্ট সুপারস্টার যারা ইয়াং আছে, তারা জন সিনাকে নিয়ে অনেক বেশি কথা বলতেছে যে আমার সাথে ফিউড করুক, বা আমি চাই তার সাথে রিং শেয়ার করতে। তো জন সিনা যদি 1 বছরে এত কিছু করে তাহলে কিন্তু আমরা মজা পাবো না। আমি পার্সোনালি চাই 2টা বছর কি 3টা বছর, 3টা বছর অনেক হয়, 2টা বছর জন সিনা ডাব্লিউডাব্লিউ তে কাজ করুক, যেন তাদের ফিউডটা দেখে বা তার সাথে যার ফিউড হয় সেটা দেখে অনেক ভালো লাগে। কারণ আপনারা জানেন একটা ফিউড হতে প্রায় 2 থেকে 3 মাস লাগে, তাহলে সেই ফিউডটা অনেক ইন্টারেস্টিং হয়। আর যদি এখানে জন সিনা 1 বছর কাজ করে তাহলে কিন্তু আমরা ফিউড দেখে মজা পাবো না। আপনারা কি চান জন সিনা 1 বছরের জায়গায় 2 বছর থাকুক? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, নাকামোরার বিষয়ে কথা বলি। আর আপনারা দেখতে পাচ্ছেন নাকামোরা 4 মাস হয়ে গিয়েছে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে আসতেছে না, এবং লাস্ট যখন সে টেলিভিশনে অ্যাপিয়ার হয়েছিল সেটা হচ্ছে এপ্রিলের 22 তারিখ 2024-এ। আর এটা ছিল রয়ের এপিসোড। আর সেটার পর থেকে নাকামোরাকে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে আনতেছে না বা দেখাচ্ছে না। আমি বুঝতেছি না ট্রিপল এইচ কেন নাকামোরাকে টেলিভিশনে ফিচার্স করতেছে না বা তাকে কেন বুকিং করতেছে না ভালো, কারণ সে যখন NXT
তে কাজ করতো, ট্রিপল এইচ কিন্তু তখন এনএক্সটি কন্ট্রোল করতো, তখন নাকামুরাকে অনেক বড় একটা সুপারস্টার ভাবে বা অনেক বড় ভাবে বিল করা হয়েছিল। বাট এখন আমি বুঝতেছি না নাকামুরার সাথে কেন এমন করতেছে। আর আমি একটা কোশ্চেন আপনাদের কাছে রাখতে চাই, আপনারা কি মনে করেন নাকামুরা কখনো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতবে? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, মার্সিডিজ মনে অথবা সাশা ব্যাংকসের বিষয়, তাকে নিয়ে ফ্যান্সরা ইন্টারনেটে অনেক বেশি হাঙ্গামা তৈরি করে ফেলেছে। এক কথায় অনেক ফ্যানরা তার উপর টার্ন হয়ে গিয়েছে যে এ কেন এইভাবে কথা বলে, আর তার উপর কেন টার্ন করেছে, সে এখন ডাব্লিউডাব্লিউ এবং AEW সাথে কম্প্যারিজন শুরু করেছে। সে বলে ডাব্লিউডাব্লিউতে তুমি যখন কাজ করবা তুমি জানবা না যে তুমি এই উইকে বা এই শোটাতে কি করবা। কিন্তু যদি অল এলিট রেসলিং এর কথা বলি, আমি খুব ভালোভাবে অফিসিয়ালদের সাথে বসে বা পার্সোনাল রাইটার্সদের সাথে বসে অল এলিট রেসলিং এ কি হবে বা এই শোতে কি হবে সেটা আমি আগে থেকে জানতে পারি বা তাদের সাথে ডিসকাশন করতে পারি, এবং আমি যদি চাই আমার স্টোরি আগে কি হবে সেটা চেঞ্জও করতে পারি। আর এমনটা করলে যে প্রফেশনাল রেসলিং সেটা অন্য দিকেই চলে যায় এবং এটা খুব মজাও হয়, কারণ আপনি যখন ফ্রিডম পাবেন তখন আপনি ভালো কাজ করতে পারবেন এবং আপনার ভালো পারফরমেন্সটা আপনি ডেলিভার করতে পারবেন। আর এমনটা আমি কখনো ডাব্লিউডাব্লিউর সাথে পাইনি, কিন্তু অল এলিট রেসলিং আমাকে এটা দিচ্ছে। আমি যখনই ইন্টারভিউতে বা পডকাস্টে মার্সিডিজ মোর বা সাশা ব্যাংকসের ইন্টারভিউ দেখি, আমার মনে হয় সে এইগুলো ইচ্ছা করে যেন ফ্যানরা তার উপর অ্যাটেনশন দেখ, ভালোভাবে নেক বা খারাপভাবে নেক। যেমন সিএম পাঙ্ক একটা সময় ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়ে অনেক কথাই বলেছে, বাট তার কথাগুলো একটা সময় তার সাপোর্ট হয়ে ডাব্লিউডাব্লিউতে সে এখন রিটার্নও করেছে। সেম জিনিসটা মার্সিডিজ মোর করতেছে। আর সাশা ব্যাংকসের বিষয়ে আপনাদের কি টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, মানে এটা একদম ভিতরের কথা। ভিন্স ম্যাকম্যান এবং ড্যানিয়েল ব্রায়ানের সাথে কি হয়েছিল আপনারা জানেন। ড্যানিয়েল ব্রায়ান একটা সময় ইয়েস মোমেন্টটা ফ্যানদের সাথে একদম কানেক্ট করতে পারতো এবং ফ্যানরা ইয়েস ইয়েস করতো। ড্যানিয়েল ব্রায়ান বলে ভিন্স ম্যাকম্যান আমার কাছে এসেছিল যখন আমি রেসেলমেনিয়াতে টাইটেল জিতেছিলাম, এবং একটা সপ্তাহ না জিতে রেসেলমেনিয়ার পর সে আমার সাথে কথা বলে এবং বলে এখন আমাদের সেট আপ করতে হবে এই টাইটেল রেনটাকে যেন রোমান রেন্সকে আমরা আবার বড় করে দেখতে পারি। আর আমি ভাবতেছি ভিন্স ম্যাকম্যান যখন ড্যানিয়েল ব্রায়ানকে এই কথাটা বলেছে তখন ড্যানিয়েল ব্রায়ান নিজেকে কিভাবে কন্ট্রোল করেছে। ভিন্স ম্যাকম্যান বলে ঠিক আছে তুমি চ্যাম্পিয়নশিপ জিতেছো, তুমি সামারস্ল্যাম পর্যন্ত মাল্টিপল ভাবে এই চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্স করবা, এরপরে তুমি ব্রক লেসনারের সাথে ম্যাচ করবা এবং ব্রক লেসনারের সাথে তুমি হেরে যাবা এবং এই টাইটেলগুলো ব্রক লেসনারের কাছে যাবে। এরপরে আমরা ব্রক লেসনারকে বিল্ড করব যেন রোমান রেন্সের সাথে তার ম্যাচ আমরা একটা করতে পারি, এবং রোমান রেন্সের সাথে ব্রক লেসনারের ম্যাচ করব এবং নেক্সট জন সিনা হয়ে যাবে রোমান রেন্স, মানে আমাদের কোম্পানিতে নতুন জন সিনা হবে রোমান রেন্স। আর এইসব কথাতে সে একটা উত্তর দিয়েছে ভিন্স ম্যাকম্যানকে যে আমিও তো এই কাজটা করতে পারি, এবং এটার উত্তরে ভিন্স ম্যাকম্যান বলে যে জন সিনা তো দুইজন হতে পারে না। এবং ড্যানিয়েল ব্রায়ান রিপোর্টে এটাও বলে যে আমি ওই সময় মার্চেন্ডাইজ সেল করতেছিলাম, আমার সবচেয়ে ভালো সময় যাচ্ছিল, কিন্তু ভিন্স ম্যাকম্যানের মাথায় একটা নামই ঘুরতেছিল, সেটা হচ্ছে রোমান রেন্স। এরপর গাইস ড্রু ম্যাকিন্টায়ারের কথা বলি। আর ড্রু ম্যাকিন্টায়ারের সামনে কিভাবে সিএম পাঙ্কের চ্যানটা অফ করতে হবে সেই জিনিসটা তো সে কখনোই জানে না, বাট আমার মনে হয় জেউসও এটা বুঝতে পেরেছে। স্ম্যাকডাউন শেষ হওয়ার পর ডার্ক ম্যাচ হয়েছিল, মানে যারা টিকিট কেটে স্ম্যাকডাউন দেখতে যায় তাদের জন্য স্পেশাল একটা ম্যাচ করে ডাব্লিউডাব্লিউ, সেটা তারা টিভিতে এয়ার করে না। এবং এখানে জেউসও ড্রু ম্যাকিন্টায়ারকে বলে যে তুমি এক কাজ করো, তুমি তাদের চ্যাট অফ করতে পারবা না, তুমি আমার সাথে ইট করা শুরু করে দাও। এবং এখানে লোকরা অনেক বেশি রিয়াকশন দিচ্ছিল, এবং এখানে ড্রু ম্যাকিন্টায়ার রেডি হয়ে যায় ইট করার জন্য। সে তার হাতটা উপরে উঠায়, কিন্তু সে এটা নামায় না। এন্ডে গিয়ে সে জেউসের উপর অ্যাটাক করে, আর সে তো মারবে কারণ সে একটা হিল ক্যারেক্টার প্লে করতেছে। এবং লাস্টে গিয়ে সে নো ইট বলে এবং সে ফ্যানদের এন্টারটেইন করে। আর আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।